আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিষ্যবৃন্দ, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর বাংলা এর চতুর্থ অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদের নাম হচ্ছে বানান ও অভিধান। এই বানান এবং অভিধান পরিচ্ছেদ থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার নমুনা প্রশ্ন এবং সাজেশন নিয়ে আলোচনা করব। সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। প্রথমে আমরা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এমসিকিউ আসবে হচ্ছে তোমাদের পরীক্ষায় 15টি এর প্রত্যেকটিতে 1 মার্ক করে থাকবে, মানে 15টিতে 15 মার্ক থাকবে। তো আমাদের এই এমসিকিউ গুলো খুব ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে। এগুলো কিন্তু আবার তোমাদের এক কথায় উত্তরেও আসতে পারে। 1 নম্বর প্রশ্ন, তিলোত্তমা। এখানে বলছে অভিধানে তৃতীয় বন্ধনীর মধ্যে, এই যে তৃতীয় বন্ধনীর দন্তেশ তিল এরকম লেখা রয়েছে, লাস্টে রয়েছে বি। তো এইখানে এই যে তৃতীয় বন্ধনীর ভিতরে যা রয়েছে এই অংশটিকে কি বলা হয়? এই অংশটিকে বলা হয় শব্দের গঠন বলা হয়। অভিধানের বর্ণক্রম অনুযায়ী নিচের কোন গুচ্ছ সঠিক? বর্ণক্রম অনুযায়ী আশ, তারপরে আভরণ, আভরণ, ক্ষমা, কার্যকর, এগুলো আর কি সঠিক। তারপর 3 নম্বর প্রশ্ন, বাংলা অভিধান অনুযায়ী পরাশ্রয়ী বর্ণ, এই যে এইগুলোকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ, কোথায় বসে? বসে হচ্ছে স্বরবর্ণের শেষে বসে। অভিধানের বর্ণক্রম অনুযায়ী কোন গুচ্ছ সঠিক? এখানে আকাশ, আড্ডা, আড়াই, আবিষ্কার, এগুলো সঠিক। জঙ্গ শব্দের অর্থ কি? জঙ্গ মানে হচ্ছে যুদ্ধ। 6 নম্বর প্রশ্ন হচ্ছে গরম। এখানে এরকম রয়েছে তাই না, গরম, তারপরে এখানে দেখ গরম, এখানে ফা দিয়ে ব্র্যাকেট দেওয়া আছে, তারপরে বিন, তপ্ত, এরকম। এখানে শীর্ষ শব্দ কোনটা? এখানে শীর্ষ শব্দ হচ্ছে গরম, এটা মেঘাবৃত, এরকম। এখানে মেঘ যোগ আবৃত। এখানে বিন, মেঘে ঢাকা। অভিধানে এই যে বাঁকা 2 দাগের অংশটিকে, বাঁকা 2 দাগ কোনটা বলতো? বাঁকা 2 দাগের অংশটিকে কি বলা হয়? যে বাঁকা 2 দাগের অংশ আছে এটাকে বলা হয় উচ্চারণ বলা হয়, এটাকে উচ্চারণ বলা হয়। সাহেব, এরকম ব্র্যাকেট দিয়ে আ দিয়ে সাহিব। বি মানে হচ্ছে সম্মানিত ব্যক্তি। এখানে বি কি অর্থে ব্যবহৃত হচ্ছে? বি হচ্ছে বিশেষ্য অর্থে ব্যবহৃত হচ্ছে। এই যে এটা বি পয়রসী মানে বিশেষ্য। অভিধানে শব্দের উচ্চারণের পরে তৃতীয় বন্ধনীর মধ্যে কোনটি থাকে? তৃতীয় বন্ধনীর মধ্যে শব্দের উৎস থাকে। অভিধান শব্দের ইংরেজি প্রতিশব্দের নাম কি? এটা হচ্ছে ডিকশনারি। অভিধান প্রধানত কত প্রকার? অভিধান হচ্ছে 3 প্রকার। তুলনা, তিসি, তারপরে তাল, তারুণ্য, অনুচ্ছেদের শব্দগুলোকে মানে বর্ণানুক্রমে সাজালে কি হয়? বর্ণের যে ক্রম অনুসারে সাজালে কি হয়? তারুণ্য, তাল, তিসি, তুলনা, এরকম হয়। 13 নম্বর, আহমদ শরীফ কত সালে জন্মগ্রহণ করেন? 1921 সালে জন্মগ্রহণ করেন। নিচের কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ হচ্ছে দিক। এটা। নিচের কোন বানানটি অশুদ্ধ? অশুদ্ধ হচ্ছে অভিযাত্রী। অভিধানে বিন দিয়ে কি বোঝানো হয়? বিন দিয়ে বোঝানো হচ্ছে বিশেষণ। অভিধানের যে অংশে কোন শব্দের অর্থ ও অন্যান্য পরিচিতি থাকে তাদেরকে কি বলা হয়? ভুক্তি বলা হয়। আহমদ শরীফ কত সালে মৃত্যুবরণ করেন? মৃত্যুবরণ করেন হচ্ছে 1999 সালে। 19 নম্বর, বাংলার সুফি সাহিত্য গ্রন্থটি রচয়িতাকে? তিনি হচ্ছেন আহমদ শরীফ। বাঙালি এবং বাঙ্গালা সাহিত্য রচনাটি কি ধরনের গ্রন্থ? এটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। বিচিত্র চিন্তা গ্রন্থটি রচয়িতার নাম কি? রচয়িতার নাম হচ্ছে আহমদ শরীফ। উচ্চারণের পর তৃতীয় বন্ধনীতে ফা দেখানো অভিধানে কি বোঝানো হয়েছে? উৎস বোঝানো হয়েছে। নিচের উদ্দীপকটি পড়ে 23 এবং 24 নম্বর প্রশ্ন উত্তর দাও। 23 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের সঠিক বানান কোনটা? যেখানে যেগুলো দেওয়া আছে এর ভিতরে সঠিক বানান কোনটা? যেমন দেখো এখানে আকাঙ্ক্ষা, নূপুর, এই ভিতরে উত্তর হচ্ছে এখানে সঠিক বানান কয়টি? আর কি 2টি বানান সঠিক। সেটা হচ্ছে কোনটা বলতো? যে আকাঙ্ক্ষা এবং লাস্টে যেটা হচ্ছে জ্যৈষ্ঠ, এই 2টা হচ্ছে সঠিক আছে। উদ্দীপকের ক্ষেত্রে নূপুরের বানানটি সঠিক। নূপুর বানানটি সঠিক না, এটা সঠিক না। তারপরে সন্ত্রাসী বানানটি ভুল, এটা ঠিক আছে। এবং ক এবং ঘ মানে আকাঙ্ক্ষা এবং জ্যৈষ্ঠ, এটা ঠিক আছে, এটা গ নম্বর হবে। তারপরে আমরা এখন দেখবো হচ্ছে এক কথায় উত্তর। আচ্ছা, আমরা যারা তোমরা নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হবা 2025 সালে, তাদের জন্য মাত্র 550 টাকায় 5টি সাবজেক্ট পড়ার আমরা সুযোগ করে দিয়েছি। যারা বিজ্ঞান বিভাগে রয়েছে তাদের জন্য, যেমন বিষয়গুলো হচ্ছে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত।
তো যদি তোমরা এই কোর্সে ভর্তি হতে চাও তাহলে প্রতি মাসে তোমাদের 550 টাকা দিতে হবে। তো এখানে ভর্তি হওয়ার জন্য অ্যাডভান্স তোমাকে 550 টাকা দিয়ে ভর্তি হতে হবে, তারপরে প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে দিতে হবে। ক্লাস হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে, ক্লাস হচ্ছে জুম অ্যাপসে, 7 দিনই ক্লাস হবে সপ্তাহে। তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে আজই ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ তোমাদের প্রিপারেশন হাই লেভেলের করা হবে, এবং যাতে তোমরা এ প্লাস যেভাবে পেতে পারো আমরা সেইভাবে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব, পড়াবো ইনশাল্লাহ। সপ্তাহে 7 দিনই ক্লাস হবে, জুম অ্যাপস এর মাধ্যমে সলভ ক্লাস হবে, সবার সমস্যাগুলো দেখা হবে। আর যারা আর্টস এবং কমার্স গ্রুপে নিতে চাও তাদের গণিত এবং সাধারণ বিজ্ঞান পড়ানো হবে, ঠিক আছে? ভর্তির জন্য এই নাম্বার যোগাযোগ করো। আর যদি কেউ আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও, যারা তোমরা এখানে উত্তর বাড্ডা, দক্ষিণ বাড্ডা, তারপরে পশ্চিম বাড্ডা, মানে বাড্ডার এলাকায় আছো, রামপুরা, হাতির ঝিল, এরপরে উত্তরা, ঠিক আছে? এই আশেপাশে যারা রয়েছে, বনশ্রী, তারপরে হচ্ছে গুলশান, বনানী, বনশ্রীতে, এরপরে রয়েছে এখানে আফতাবনগর, আশেপাশে যারা রয়েছে তারা আমাদের যে কোচিং সেন্টারটা রয়েছে মসত্তর, মানে এটা হচ্ছে পশ্চিম মিরলবাড়া, তোমরা সরাসরি এখানে ভর্তি হতে পারো। এখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এক কথায় উত্তর। এক কথায় উত্তর হচ্ছে 1 নাম্বার সাহেব, সাহেব আ দিয়ে, তারপরে সাহিব বি দিয়ে সম্মানিত ব্যক্তি। এখানে শীর্ষপদ কোনটা? শীর্ষপদ হচ্ছে এই সাহেব, এটা, ঠিক আছে? উচ্চারণকে কোথায় দেখানো হয়? শীর্ষ শব্দের পরে বাঁকা চিহ্ন দিয়ে, দেখছে এই যে বাঁকা চিহ্নর পরে এই যে সাহেব, এখানে এটা দিয়ে বোঝানো হয়। আহমদ শরীফ কত সালে জন্মগ্রহণ করেন? 1921 সালে। মৃত্যুবরণ করেন 1999 সালে। আহমদ শরীফ বাংলাদেশের কি হিসেবে পরিচিতি লাভ করেন? গবেষক এবং প্রাবন্ধিক। মানুষের মৃত্যু কখন হয়, তাই না? এগুলো সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। মানুষ সুস্থ থাকে, ভালো থাকে, হঠাৎ করে মৃত্যুবরণ করে ফেলতে পারে। এই যে আমি ক্যান্সারে আক্রান্ত একটা ছেলে, তার নাম হচ্ছে ওমর। ওমরের জন্য তোমাদের কাছে অনেক টাকা, মানে অর্থ কালেক্ট করেছিলাম, ফান্ড কালেক্ট করেছিলাম, তোমরা জানো। সেই ছেলেটিকে একটু আগে ক্লাস নিচ্ছি, তার ভিতরেই মারা গেল। তার জন্য সবাই দোয়া করবা। আহমদ শরীফের একটি বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে বাঙালি ও বাংলা সাহিত্য। বাংলার সুফি সাহিত্য চিন্তা গ্রন্থ দুটি কে রচনা করেন? আহমদ শরীফ। জিজ্ঞাসা কে রচনা করেছেন? আহমদ শরীফ। জিজ্ঞাসা রচনায় অনুসারে অন্যের লড়াই দেখা কখন দেখে বা দেখা কখন আনন্দদায়ক? যখন নিজের নিরাপত্তা নিশ্চিত। জিজ্ঞাসা রচনায় এ যুগে কিসের ধরন বদলে গেছে বলে বলা হয়েছে? যুদ্ধের ধরন। জিজ্ঞাসা রচনায় এ যুগে কোনটি বিবর্তিত হওয়ার কথা উল্লেখ বলেছে? যুদ্ধাস্ত্র। এরপরে 12 নম্বর প্রশ্ন, সুস্থ মানুষের চেতনার গভীরে জীবনের মূল প্রেরণা কি? জিজ্ঞাসা। বাঘ সিংহের প্রতি মানুষের কেন আকর্ষণ রয়েছে? ভয়ালু বলে। কোনটির প্রাত্যহিক অনুপ্রয়োজন ফুরায়নি? সেনা নিবাসে রণবাদের। আত্মপ্রত্যয়ী মানুষ বাস্তবে কি চরিতার্থ করে? জিজ্ঞাসা। দুর্বল মানুষ কি উপায়ে জিজ্ঞাসা উপভোগ করে? বিকৃত উপায়ে। মৃত্যুকে কে ভয় পায় না? কে ভয় পায় না? বীরেরা ভয় পায় না। বীর কি বরণ করতে ভয় পায় না? মৃত্যু। জিজ্ঞাসা রচনায় বর্ণনা অনুসারে মানুষের উৎসুক দৃষ্টি নিবন্ধ কোথায় রয়েছে? যুদ্ধে রয়েছে। জঙ্গ শব্দ কোন ভাষার শব্দ? এটা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। এগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখলে আমাদের সারা জীবন কাজে লাগতে পারে, এগুলো চাকরি পরীক্ষাও আসে। জিজ্ঞাসা রচনায় লেখক যুদ্ধে কোন কাজে লোকপ্রিয় বলে উল্লেখ করেছেন? যুদ্ধ কাব্য। 22 নম্বর প্রশ্ন হচ্ছে মাগাজি শব্দের অর্থ কি? যুদ্ধ বা লড়াই। মাগাজি কোন ভাষার শব্দ? এটা হচ্ছে আরবি শব্দ। এটা দেখো, একটু আগে আমরা জঙ্গ শব্দটা পড়লাম, এটার মানেও যুদ্ধ, এটা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। আর মাগাজি এটাকে আরবি শব্দ। যুদ্ধ কোন ভাষার শব্দ? এটা সংস্কৃত শব্দ। তাহলে যুদ্ধ হচ্ছে সংস্কৃত শব্দ, মাগাজি হচ্ছে আরবি ভাষার শব্দ, এবং ফার্সি ভাষার শব্দ হচ্ছে জঙ্গ, এটা। এরপরে দেখো, আমরা এখন আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর। 1 নম্বর প্রশ্ন, অভিধান সম্পর্কে লেখো। অভিধান কি? অভিধান শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিকশনারি। আমরা তো ডিকশনারি জানি, যেখানে শব্দের অর্থ থাকে, তাই না? অভিধান হলো শব্দের ভান্ডার, তাই একে শব্দকোষ বা শব্দার্থ কোষও বলা হয়। অভিধানে কোনো একটি ভাষার শব্দ, শব্দের উৎস, বর্ণ এবং ব্যাকরণিক তথ্য ইত্যাদি থাকে। অভিধানের মূল উদ্দেশ্য হচ্ছে শব্দের অর্থ প্রকাশ করা। অভিধানের প্রয়োজনীয়তা আলোচনা করো। অভিধান কেন প্রয়োজন? ভাষা সর্বদা পরিবর্তনশীল হয়, তাই না? তাই মানুষকে সঠিক এবং শুদ্ধ ভাষা ব্যবহার করতে চাইলে শব্দকে সঠিক এবং শুদ্ধভাবে ব্যবহার করতে, উচ্চারণ করতে হবে। যেসব প্রয়োজনীয় শব্দের অর্থ এবং উচ্চারণ জানতে অভিধান মানুষকে কি করে? সাহায্য করে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে জিজ্ঞাসা। আচ্ছা, এখানে দেখো, অভিধান মানুষকে সাহায্য করে, সুতরাং
ভাষার সঠিক এবং শুদ্ধ ব্যবহারের জন্য অভিধান একটা অপরিহার্য গ্রন্থ। জিজ্ঞাসা শব্দ যে গদ্যাংশের বক্তব্য বিষয় কি, মানে মূল বিষয় কি? জিজ্ঞাসা জয় করার ইচ্ছে বা জিজ্ঞাসাই মানুষকে সামনে এগিয়ে যেতে সহায়তা করে। এটাই সুস্থ স্বাভাবিক মানুষের জীবনের মূল প্রেরণা। এখানে এই বিষয়টিকেই ব্যক্ত করা হয়েছে। 4 নাম্বার হচ্ছে জিজ্ঞাসা রচনায় কোন জীবনের জয় পরাজয় নির্ধারণ করে বলে উল্লেখ করা হচ্ছে, কোনটি আর কি? জিজ্ঞাসা রচনায় ব্যক্তিক, পারিবারিক, সাম্প্রদায়িক, জাতিকে রাষ্ট্রীয় জীবনে লড়াই তথা যুদ্ধই জীবনের জয় পরাজয় নির্ধারণ করে বলে উল্লেখ করা হয়েছে। এরপরে 5 নম্বর, জিজ্ঞাসাকে সুস্থ মানুষের চেতনায় গভীরে জীবনের মূল প্রেরণা বলা হয়েছে কেন? জিজ্ঞাসায় সুস্থ মানুষের জীবনের মূল চালিকা শক্তি। জিজ্ঞাসা শব্দের অর্থ জয় লাভ করার ইচ্ছা। এমন ইচ্ছা প্রতিটি সুস্থ মানুষের অন্তরেই বিরাজ করে। একজন সুস্থ ও স্বাভাবিক মানুষ তার কাজের স্বীকৃতি চাই, সফলতা চাই। এই চাওয়াই তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। জয়ী হওয়ার বাসনাই তার জীবনের মূল প্রেরণা। এটা সুস্থ মানুষের চেতনার গভীরে প্রথিত হয়ে থাকে। তাই জিজ্ঞাসাকে সুস্থ মানুষের চেতনার গভীরে জীবনের মূল প্রেরণা বলা হয়েছে। অভিধানের শীর্ষ শব্দ বলতে কোনটা? অভিধানে ভুক্তির প্রথমে মোটা হরফে শব্দের বানান দেওয়া থাকে। মোটা হরফের এই শব্দটিকেই বলা হয় শীর্ষ, মানে প্রথমে যেটা থাকে একদম শীর্ষ শব্দ বলা হয়। অভিধানে শব্দের উৎস কিভাবে থাকে? শব্দের উৎস মূলত শব্দটি কোন ভাষা থেকে আগত সেটা বোঝায়। অভিধানে কোন শব্দের ভুক্তিতে উচ্চারণের পরে তৃতীয় বন্ধনীর মধ্যে শব্দের উৎস থাকে। যেমন দেখো ফা মানে কি? ফার্সি, তাই না? মানে আরবি, এরকম বোঝায় আর কি। তারপরে আমরা রচনামূলক প্রশ্ন দেখবো। রচনামূলক প্রশ্ন তো 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে দৃশ্যপট বিহীন আর একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর। তো প্রথমে আমরা দৃশ্যপট বিহীন গুলো আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আত্মপ্রত্যয় মানুষ বাস্তবে এই জিজ্ঞাসা চরিতার্থ করে। আত্মপ্রত্যয়হীন দুর্বল মানুষ বিকৃত উপায়ে তা উপভোগ করেই তা থাকে তুষ্ট। উক্তিটি বিশ্লেষণ করো। জিজ্ঞাসা মানুষের এগিয়ে চলার মূল মন্ত্র, তবে মানুষ সবসময় তার মনোবল ধরে রাখতে পারে না। তাই জিজ্ঞাসা সবার অন্তরে প্রথিত থাকলেও প্রত্যেকে এতে সফলকাম হতে পারে না, তাই না? মানুষের কি করে? জিজ্ঞাসা মানে ইচ্ছা, মানে মনের ইচ্ছা, তাই না? তো মানুষের এই মনের ইচ্ছাটাই মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। তবে মানুষ সবসময় তার মনোবল ধরে রাখতে পারে না। মানুষ কখনো দেখা যাচ্ছে কিভাবে, মনে করো তুমি ক্লাস 9-এ পড়ো, এখন ক্লাস 10-এ উঠে তোমার সায়েন্স নিবা, আর্টস নিবা, কমার্স নিবা, তাই না? তো এখানে তোমার ইচ্ছা যে তুমি সায়েন্স নিবা, তোমার আশেপাশের মানুষ, তোমার মনোবল রয়েছে যে তুমি সায়েন্স নিয়ে পারবা, কিন্তু তোমার আশেপাশের যে মানুষগুলো তোমাকে অনেক ভয় দেখাবে, যে এটা অনেক পরিবারের অনেক যারা বোঝেন আর কি, হয়তো বা সায়েন্সটা কঠিন না, পড়লেই তুমি পারবা ইনশাল্লাহ, কিন্তু তোমার আশেপাশের মানুষগুলো তোমাকে ভয় দেখাবে যে এই সায়েন্স নেওয়া যাবে না, এটা অনেক কঠিন। তখনটা তোমার মনোবলটা ভেঙে যায়, তখন তুমি বলবো আসলেই মানুষ এত বলতেছে, তাহলে মনে হয় কঠিনই হবে। কিন্তু দেখো, আমি তোমাদেরকে নির্ভয় দিয়ে বলতেছি এটা কিন্তু সহজ আছে, তোমরা এটা নিতে পারো, হ্যাঁ ইনশাল্লাহ। তো আমি একটা উদাহরণ দিয়ে বললাম, এরকম আশেপাশে আমাদের আরো অনেক উদাহরণ রয়েছে, তাই না? এরকমই হয়, যারা আত্মপ্রত্যয়ী যারা, ঠিক আছে, আত্মপ্রত্যয়ী মানে কি? নিজের উপরে যাদের আত্মবিশ্বাস রয়েছে, আত্মপ্রত্যয়ী, তারাই কেবল কার্যকর হতে পারে। যারা এই যে মনে করো সায়েন্স নেওয়ার যে কথাটাই বললাম, যারা এই সায়েন্স মনের থেকে নিতে চাচ্ছে, কিন্তু আশেপাশের মানুষ তাকে কি ডিমোটিভেটেড করতেছে যে এটা নিয়ে না, এটা অনেক কঠিন, তো সবাই এটা নিতে পারবে না। কেবলমাত্র তারাই নিতে পারবে যাদের মনোবল অনেক বেশি, যে যা কঠিন হোক আমি এটা পারবো ইনশাল্লাহ। যাদের এরকম মনোবল আছে তারা সায়েন্স নিবে এবং সফলতাও লাভ করবে ইনশাল্লাহ। তাই এখানে লেখক এটাই বোঝাচ্ছে, যারা আত্মপ্রত্যয়ী তারাই কেবল কার্যকর হতে পারে। আর যাদের মধ্যে মনোবলের অভাব থাকে, যে এটা মানে মনোবল ভয় থাকে, যে আসলে তারা কিন্তু জিজ্ঞাসাকে চরিতার্থ করতে পারে না, মানে তাদের ইচ্ছাটা পূরণ করতে পারে না। কিন্তু মানুষের জয় করার চিরন্তর ইচ্ছা কখনো শেষ হয় না, তাই তারা অন্য উপায়ে এর সুখ পেতে চায়, কখনো বা এর জন্য বিকৃত উপায় অবলম্বন করে। জিজ্ঞাসার জয়ী হতে না পারলেও আত্মপ্রত্যয়হীন মানুষরা তা অনুভব এবং উপভোগ করার মাধ্যমে খুশি থাকার চেষ্টা করে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। তারপরে 2 নম্বর প্রশ্ন, আজও ব্যক্তিক, পারিবারিক, সাম্প্রদায়িক, জাতিক, রাষ্ট্রিক জীবনে যুদ্ধই জীবনের জয় পরাজয়ের কি করে নির্ধারণ করে। উক্তিটি বিশ্লেষণ করতে হবে। মানুষ চিরকাল জয়ী হতে চেয়েছে, তা না? সবাই জয়ী হতে চায়, কেউ কিন্তু পরাজিত হতে চায় না।
কেউ কখনো হার মানতে রাজি হয়নি, আজও তাই। কিন্তু জয় পরাজয় মানুষের জীবনে এমনিতেই আসে না, এটা লড়াই বা যুদ্ধের মাধ্যমেই আসে। পার্থিব জীবনের সব ক্ষেত্রেই যুদ্ধ করে জয় হতে হয়। তুমি পড়াশোনা করে মনে করে ফার্স্ট হতে চাও, এটা কি তোমার কি পড়াশোনা করতে হবে না? এই যে একটা পড়াশোনা করো সবার ভিতরে একটা প্রতিযোগিতা, এটাও কি এক প্রকার যুদ্ধ নয়? এটাও এক প্রকার যুদ্ধ। আর যুদ্ধে যে জয়ী হতে পারে না তাকে পরাজয় মেনে নিতে হয়। সুতরাং মানুষের জীবনে দুই আসে যুদ্ধের মাধ্যমে, এটি জয় পরাজয়ের মানদণ্ড নির্ধারণ করে বা হিসেবে কাজ করে। 3 নম্বর প্রশ্ন, নিচের বাম কলামের শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজিয়ে ডান কলামে লিখতে হবে। ঠিক আছে, এই যে এগুলো তোমরা এখানে দেখো, এটা কি স্ক্রিনশট দিয়ে নাও, এটা তো অনেক বড় আছে। এটা প্রথমে দেখো এলোমেলো আছে, এখানে সাজিয়ে লিখতে হবে আশ, আকাশ, আড্ডা, আড়াই, এইভাবে বর্ণ বর্ণ ক্রম অনুযায়ী সাজায় লিখতে হবে এইভাবে। ঠিক আছে, তারপরে রচনামূলক প্রশ্ন চলে যায়। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যেগুলা। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। রাকিব হাসান তার শ্রেণীকক্ষে অভিধানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সময় বলেন, শিশু পাঠ্য বইয়ের বর্ণনা ক্রমের সাথে অভিধানের বর্ণনা ক্রমের তফাৎ রয়েছে। পাশাপাশি তিনি অভিধান শব্দের ভুক্তি নিয়েও বিস্তারিত আলোচনা করেন। প্রথম প্রশ্ন ক নম্বর, অনুচ্ছেদের রাকিব হাসানের সাথে তুমিও কি একমত? কোনটার সাথে? যে মানে শিশুদেরকে যে বর্ণ ক্রম অনুযায়ী পড়ানো হয়, এই অভিধানে কিন্তু এক না। এটা বলা হচ্ছে যে শিশু পাঠ্য বইয়ের বর্ণক্রম অনুযায়ী সাথে অভিধানের বর্ণার কি ক্রমের তফাৎ রয়েছে। ঠিক আছে, আমিও এই ব্যাপারে তার সাথে একমত। নিচে অভিধানের বর্ণানুক্রম তুলে ধরা হলো। দেখো, অভিধানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন পরাশ্রয়ী বর্ণগুলো এরকম আছে, আর ব্যঞ্জন বর্ণগুলো এরকম ক খ এইভাবে আছে সাজানো। খ নাম্বার প্রশ্ন বলছে যে নিচের শব্দগুলো ভুক্তি তৈরি করো। এখানে আড়ষ্ঠ, ইতস্থ, কেরোসিন, চতুষ্পদ, জীবাশ্ম এগুলার। ঠিক আছে, তো এগুলার এইভাবে দেখো, আড়স্য, এখানে এর আড়ষ্ট, দেখছো আড়ষ্ট এরকম, সরি আড়ষ্ট। তারপরে বিন মানে এটা বিশেষণ শব্দ, আড়স, আবশ এরকম। ঠিক আছে, এরপর দেখো অস্বচ্ছ, সংকুচিত, ইতস্ত, অব্য, ক্রিবিন এইভাবে লিখতে হবে। এখানে সেখানে, সেখানে বি হচ্ছে দ্বিধা, সংকোচ এরকম। কেরোসিন বি, তারপরে যে খনিজাত এক প্রকার জ্বালানি তেল এরকম। চতুষ্পদ এটা উচ্চারণ হবে বিন, বিশেষণ আর কি, 4 চরণ যুক্ত, এটা অর্থ, পূর্ণাঙ্গ বি, তারপর 4 পেয়ে জন্তু এরকম। জীবাশ্ম বি, যে প্রাণী বা উদ্ভিদ পাথরে পরিণত হয়েছে, কস্তুরীভূত প্রাণী বা উদ্ভিদ এরকম। তো আলহামদুলিল্লাহ আমরা এই অধ্যায়টা পুরোপুরি শেষ করে ফেললাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসের পর থেকে আলোচনা করবো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি আমাদের এই কোর্সে কেউ ভর্তি হতে চাও তো অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করো। অলরেডি অনেকেই ভর্তি হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা তোমাদের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে ক্লাস আরম্ভ করে দেব। বিস্তারিত জানতে আমাদের এই নাম্বারে কল করো। আর চাইলে আমাদের অফলাইন ব্যাচেও ভর্তি হতে পারো, যে অফলাইন কোচিং রয়েছে এখানে ভর্তি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।